নমস্কার। এবার কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আমাদের প্রকাশনা থেকে অর্থাৎ বইওয়ালা বুক ক্যাফে থেকে একটি অসামান্য গ্রন্থ আমরা প্রকাশ করেছি। অসামান্য কথাটা আমি খুব সচেতনভাবেই ব্যবহার করলাম, কারণ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে এবং আমাদের বন্ধুবান্ধব এবং নবীন পাঠক, অধ্যাপক নানা প্রান্ত থেকে এমন কিছু ফিডব্যাক এসে পৌঁছেছে আমাদের কাছে, যাতে করে এই শব্দটি ব্যবহার করলাম। গ্রন্থটির নাম প্রাক ঔপনিবেশিক বাংলা সাহিত্য। এই গ্রন্থের নির্মাতা অর্থাৎ যিনি গ্রন্থটি সাজিয়েছেন, তার নির্মাতা এবং পরিকল্পনা যার, সেই পরিকল্পক অধ্যাপক কবি আমার মাস্টারমশাই সুমন গুণ। তিনি আজকে শান্তিনিকেতনে এসছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একটি কাজে, এবং তাকে আমরা পেয়েছি আমাদের রতনপল্লীর যে শাখা রয়েছে সেখানে। তো সেই সুযোগে তার কাছে আমরা জানব কিভাবে তিনি এই এমন একটি চমৎকার কাজ করলেন এবং সাজালেন, তার সূচি বিস্তারিতভাবে জেনে নেব। সুমনদা, নমস্কার। 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 আপনি যদি একটু বলেন যে কীভাবে এই গ্রন্থের পরিকল্পনা করলেন, কারণ এতে এমন কিছু বিষয় রয়েছে যেটা ইতিমধ্যেই নানা প্রান্তের পাঠক জানাচ্ছেন তাদের পাঠ অভিজ্ঞতার কথা, সেটা যদি একটু বিস্তারিতভাবে বলেন। হ্যাঁ, এই বইটি আসলে একটা দ্বিতীয় সংস্করণ। প্রথম বই বেরিয়েছিল 3 যুগ আগে। এই বইটির মধ্যে যে প্রবন্ধগুলো ছিল সেগুলো মূলত বাংলা সাহিত্যের বিভিন্ন পর্বকে স্পর্শ করে আছে। হ্যাঁ, বাংলা সাহিত্যের বিভিন্ন পর্বকে স্পর্শ করে আছে। এর মধ্যে চর্যাপদ রয়েছে, এর মধ্যে যাকে আমরা বৈষ্ণব পদাবলী বলি এই প্রসঙ্গ রয়েছে, এর মধ্যে শাক্ত পদাবলী রয়েছে, এর মধ্যে সাধারণভাবে মধ্যযুগের প্রাচীন এবং মধ্যযুগের বাংলা সাহিত্যের বয়ান নিয়ে কিছু প্রশ্ন আছে, এমন লেখাও আছে ইত্যাদি। এই বইটি আসলে 1, 2, 3, 4, 5 এই 5টি প্রবন্ধের একটি সংকলন, আমার সম্পাদনা। এবং এইখানে সূচিপত্র দেখলেই বোঝা যাবে যেখানে অমিতাভ গুপ্তের একটি প্রবন্ধ, খুব গুরুত্বপূর্ণ প্রবন্ধ, শ্যাম রাই, যাকে আমরা তথাকথিত বৈষ্ণব পদাবলী বলি যে রচনাগুলোকে, সেই রচনা সম্পর্কে অন্যভাবে মূল্যায়ন করার চেষ্টা আছে এই প্রবন্ধে, এবং একেবারেই নতুন ভাবনা, নতুন আলোচনা, নতুন মত, নতুন দৃষ্টি দিয়ে এই লেখাটি লেখা। এখানে আছে পবিত্র সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবন্ধ আছে, শাক্ত পদাবলী সাদা চোখে। শাক্ত পদাবলী সম্পর্কে একজন আধুনিক মন কি ভাবছে, কিভাবে আমাদের সময়ের মন নিয়ে শাক্ত পদাবলী পড়ব, সেইটা আমরা সেইটাই পবিত্রবাবুর এই প্রবন্ধে ধরা যাবে। তারপর অঞ্জন সেনের একটি প্রবন্ধ আছে, আন্তঃসাংস্কৃতিক কৃতি প্রাক ঔপনিবেশিক বাংলা সাহিত্য। বাংলা সাহিত্যের কিছু বয়ানকে স্পর্শ করা হয়েছে একটা মৌলিক দৃষ্টিভঙ্গি দিয়ে। এবং সবশেষে আছে মোহাম্মদ এনামুল হকের একটি লেখা, মধ্যযুগের বাংলা সাহিত্য, একটি সাধারণ আলোচনা। এই আলোচনাগুলোর মধ্য দিয়ে বাংলা সাহিত্যের একটি নির্দিষ্ট পর্ব, চর্যাপদ থেকে শুরু করে ধরা যাক ওই শাক্ত পদাবলী পর্যন্ত যে পর্ব বাংলা সাহিত্যে, সেই পর্ব সম্পর্কে খোলা মনে কিছু আলোচনা আছে এই বইটি। এবং বইটিতে যখন প্রকাশিত হয়েছিল, এই বললাম তো 3 যুগ আগে, 30 বছর আগে, তখন সেই বইটি সারা জাগিয়েছিল এই জন্যে যে সাধারণভাবে বাংলা সাহিত্যের মধ্যযুগ এবং তথাকথিত মধ্যযুগ, কারণ এ নিয়ে অনেক বিতর্ক আছে, অন্য মত আছে, কেন মধ্যযুগ বলবো, কেন প্রাচীন যুগ বলবো। যাই হোক, সাধারণভাবে ওই 1000 বছরের বাংলা সাহিত্যের 800-900 বছর পর্যন্ত যে পর্ব, সেই পর্ব সম্পর্কে মৌলিক এবং আধুনিক দৃষ্টির কিছু পরিচয় এই বইটির মধ্যে আছে। আমার যে লেখাটি, সে লেখাটি হচ্ছে চর্যাপদ সম্পর্কে। এখন চর্যাপদ সম্পর্কে সেই ভূমিকাটি তো খুবই বিস্তৃত, এবং আমি যখন পাণ্ডুলিপি হাতে পেলাম, সেখানে সুমনদা যেটা করেছেন, মোহিত চট্টোপাধ্যায়ের অনুবাদও যেমন রয়েছে, অলোক রঞ্জন দাশগুপ্ত রয়েছে, আবার সুকুমার সেন এর কথাও রয়েছে, শঙ্খবাবু আছেন। এক চমৎকার সম্মিলন এটাকে বলা যায়। এইটা হচ্ছে, ঠিক বলেছে, এইটাই হচ্ছে এই লেখাটির, এই যে জন্য এটা একটা আলাদা বইও, মানে শুধু এই লেখাটা নিয়ে আলাদা একটা বইও আছে এই নামেই। তো চর্যাপদ আচ্ছন্ন নৈরিত, এই একটা আলাদা প্রবন্ধ, আলাদা বই আছে। এই বইটির গুরুত্ব এখানে, অর্থাৎ শুধুমাত্র একটি গ্রন্থ নতুন করে 3 দশক পরে প্রকাশ হচ্ছে বলে একটা শুধুমাত্র 2 পাতা বা 1.5 পাতার ভূমিকা নয়,
সেটাকে আবার নতুন করে ফিরে দেখা, নতুন আলোকে ফিরে দেখা। হ্যাঁ, সেটাই চেষ্টা করা হয়েছে যে কি করে চর্যাপদে, মানে সাধারণভাবে বলা হয় তো একটা কবিতা এক একজন পাঠকের কাছে এক এক রকমভাবে ধরা দেয়। চর্যাপদ বা চর্যাগীতি যাই বলি না কেন, আমাদের সময়ের পাঠকদের কাছে কীভাবে ধরা, আমাদের সময় কবিদের কাছে চর্যাপদ, পাঠক তো বটেই তারা, এবং কবিও একসঙ্গে, আমাদের সময়ের কবিরা কোন মন নিয়ে চর্যাপদকে পড়ছে, তাই না, সেই ব্যাপারটা এখানে ধরে। এখানে দেখো চর্যাপদ সম্পর্কে মানে একটা চর্যার অনুবাদ, অনেকে অনুবাদ শব্দটা ভুল, রূপান্তর অনেকে করেছে। ধরো এই যে চর্যায় আমাদের এর যে পদটা, শবরের যে 28 নম্বর পদ, সেটার অনুবাদ করেছেন, রূপান্তর করেছেন কে? সুকুমার সেন, নীলরতন সেন, অতীন্দ্র মজুমদার, এই তিনজন ধরো আমাদের প্রাজ্ঞ আলোচক, প্রাবন্ধিক, অধ্যাপক মানুষ। এবং কারকে আছেন সুভাষ মুখোপাধ্যায়, শঙ্খ ঘোষ, দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, আমিও একটা চেষ্টা করেছি, ইত্যাদি। হ্যাঁ, তো এরা দেখো একটা কবিতার রূপান্তর বিভিন্ন রকম হয়ে যাচ্ছে, এইটা খুব মজার ব্যাপার। অর্থাৎ এই মূল 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 যে পাঠ শবরপদের, তার সঙ্গে সঙ্গে পাঠক পড়ে নিতে পারছেন একই সঙ্গে সুকুমার সেন, নীলরতন সেন, অতীন্দ্র মজুমদার, সুভাষ মুখোপাধ্যায় পর পর পড়ে যেতে পারবে। এবং অনেকগুলো পদ সম্পর্কে এটা আছে, অনেকগুলো, শুধু শবর না, অনেকগুলো পদ সম্পর্কে আছে। এই যে আধুনিক সময়ের কবিরা চর্যাকে কিভাবে দেখছেন, এই একটা প্রসঙ্গ। দ্বিতীয় হচ্ছে একই সঙ্গে ধরা পড়ছে যে এক একজন কবির কাছে একটি মাত্র রচনা কিভাবে ধরা পড়ছে। এই দুটো প্রসঙ্গ মিলে গিয়েছিল বলে, দুটো প্রসঙ্গে একসঙ্গে স্পর্শ করা গিয়েছিল বলে এই বইটি, এই লেখাটি, এবং লেখাটি তো পরে বই হয়, এই বইটি পাঠকের কাছে ব্যাপক সমাদর পেয়েছিল। এবং অনেকে আমাকে জানিয়েছেন যে এইভাবে আধুনিক মন নিয়ে চর্চা পড়ার একটা সুযোগ এই বইটি করে দিয়েছিল। সেই জন্যই এখানে আমি যেমন এখানে আমি আসলে কি বলতে চেয়েছি, আমার লেখাটির মধ্যে আমি বলতে চেয়েছি যে আমি লিখেছি, দেখো বলেছি, চর্যা কবিতার যে আভাস আমরা বুঝতে পারি, সেটিই যে সেই চর্যার শেষ বলা নয়, আরও কোনো তত্ত্ব বা দর্শন যে লুকোনো আছে প্রতিটি কথার ভাজে ভাজে, এটা টের পেতে আমাদের অসুবিধা না। কিন্তু বড় কথা হলো, সেই তত্ত্ব বা দর্শনের আশ্রয় যে শব্দ বৈভব, তা আলাদাভাবেই মণ্ডিত হয়ে ওঠে রকমারি কৌশলে, ব্যঞ্জনার চেনা ছকে, লুকোনো তাৎপর্য। এইটা হচ্ছে আধুনিক কবিতার, যে কোনো পর্বের কবিতার এটাই তো মৌলিক লক্ষণ, যে ভালো কবিতা তো সবসময় এরকম, গড়নে ও সম্পদে তার জটিল অথচ অভ্যর্থ, স্পষ্ট অথচ সংহত। যখন জীবনানন্দ বলেন যে তোমার নিবিড় কালো চুলের ভিতরে কবেকার সমুদ্রের নুন, তখন আমরা টের পাই সেই কবিতাটির মধ্যে এটা আমিষ পরিস্থিতির আয়োজন হলো, তাই না? সে আমিষ পরিস্থিতি দিকে আমাদের তাকাতে হবে। এই নুন শব্দটি মানে কোনো একটি শব্দের তাৎক্ষণিক তাৎপর্য যেমন আমাদের কাছে আদরণীয়, তেমনি সেই মুহূর্তটিকে অতিক্রম করে সেই কথাটি কোন সময়ের দিকে আমাদেরকে তাকাতে বাধ্য করছে, সেটাও প্রয়োজন। চর্যা তাই, চর্যাও তাই, চর্যায়। এবং আমাদের সময়ের আরও কত লেখককে যে চর্যা তোমার আলোড়িত করেছে, চর্যা স্পর্শ করেছে, তারা নিজেদের মতো করে লিখেছেন। উপন্যাস লেখা হয়েছে চর্যা নিয়ে, বিখ্যাত বিখ্যাত সব উপন্যাস লেখা হয়েছে, কবিতা লেখা হয়েছে, নাটক লেখা হয়েছে। এই কেন লেখা হয়েছে, কেন এখনো আমাদের কাছে চর্যা আদরণীয় 1000 বছর পরেও? শব্দের ঘরবাড়ি ভেঙে এই যে এখন সময়কে অতিক্রম করে এই যে এখন অবধি এই যে আগ্রহটা তৈরি হচ্ছে নাকি নবীন কবির কাছেও, সেইটাই এই গোটা আলোচনার মধ্যে ধরা হয়েছে। এবং একই সঙ্গে চর্যার যে তাত্ত্বিক যে গঠন, তাত্ত্বিক যে বয়ান, সেটাকেও বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। চর্যার আবিষ্কার, চর্যার বিভিন্ন সময়ে আবিষ্কার, বিভিন্ন চর্যার আবিষ্কার, সেগুলোর বিশ্লেষণ, তার ধর্মীয় এবং তাত্ত্বিক আলোচনা সবই এটার মধ্যে আছে। এই গোটা লেখাটি এই বইয়ে আমি ধরে দিয়েছি, আমার এই চর্যা সম্পর্কে আর করে দিয়েছি। ফলে মধ্যযুগ এবং প্রাচীন যুগ, আবার বলছি, কথা দুটো শব্দ দুটো এই কথা দুটো নিয়ে অনেক বিতর্ক আছে, আমি এই বাধ্য হয়ে আলোচনা সুবিধার জন্য বলছি। তো বাংলা সাহিত্যের একটা নির্দিষ্ট পর্ব সম্পর্কে আলোচনার সংকলন হিসেবে এই বইটি সংশ্লিষ্ট পাঠকের কাছে অবশ্যই গৃহীত হতে পারে বলে আমার মনে হয়। এবং একটা সময় তো হয়েই ছিল। তো তোমাকে আমি ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, যে এক সময়ের এই মানে একটা সময়ের পাঠকের কাছে গৃহীত হওয়া এই বইটি তুমি আবার নতুন করে ফিরিয়ে আনলে,
তা দেখে আমার খুব ভালো লাগছে। মানে নিজের কাজ যত পুরনোই হোক, সেই কাজে আমি ফিরে আনলাম মানুষের বিপুল আগ্রহ থেকেই, এবং তারা যে এখনো পড়ছেন এবং এই বইটা নিয়ে কথাবার্তা বলছেন, সেটা খুব ভালো লাগছে। যে কবেকার লেখা, কবেকার চর্যাপদ, সেটা নিয়ে তিনি 3 দশক আগে একটা কাজ করলেন, এবং সেই কাজ ভাঙতে ভাঙতে এখনও এই 2024-এও মানুষ, নবীন যারা পাঠক এবং ইউনিভার্সিটির স্টুডেন্ট, তারা কিন্তু সংগ্রহ করছেন, পড়ছেন। এটা কিন্তু আমি প্রকাশক হিসেবে এটা আমার কাছে একটা অন্যরকম প্রাপ্তি। সুমনদা, তার জন্য আপনাকে ধন্যবাদ তো অবশ্যই জানাবো। তোমাকে আরও ধন্যবাদ হচ্ছে এত চমৎকারভাবে প্রকাশের জন্য। কি সুন্দর বইটি এখনভাবে তুমি তৈরি করেছো, চমৎকার প্রচ্ছদ, তোমার নিজেরই তো পরিকল্পনা এই প্রচ্ছদে, কি চমৎকার পরিকল্পনা। বইটা হাতে নিলে মন ভালো হয়ে যায়। মন ভালো করার মতো মুহূর্ত তো আমাদের জীবনে এখন আর প্রায় অদৃশ্য হয়ে গেছে, তৈরি হয় না। এরকম মুহূর্ত তৈরির সুযোগ পাওয়া গেল তোমার জন্য, সেই জন্য তোমাকে ধন্যবাদ জানিয়ে আমি যারা দেখছেন, যারা শুনছেন, তাদের বলি যে বইটি আচ্ছা, বইটি কলেজ স্ট্রিটে পাওয়া যাচ্ছে? বইটি কলেজ স্ট্রিটে পাওয়া যাচ্ছে, দে বুক স্টোরে, আমাদের শান্তিনিকেতনের রতনপল্লী বুক স্টোরে পাওয়া যাচ্ছে, এবং একই সঙ্গে সোশ্যাল মিডিয়াতে যদি আমাদের পেজে এসে ইনবক্স করেন, তাহলে আমরা আমাদের নিজেরাই ফোন করে আপনাদের কাছে বই পৌঁছে দেব। অবশ্যই সংগ্রহ করুন। সুমনদার এই যে দীর্ঘদিনের স্বপ্নের যে কাজ, তার মূলত কাজটা অনেকখানি জুড়ে রয়েছেন বুদ্ধদেব বসু, এবং বাংলা কবিতার নানা পরব নিয়ে তিনি স্তরে স্তরে আলোচনা করেছেন। কিন্তু এই কাজটা একেবারে বাংলা কবিতার গোড়ার কাজ, একদম অন্যরকম কাজ। মানে আমার অন্য কাজগুলো হচ্ছে ধরো মূলত এই সময়ের কবিতা নিয়ে, হ্যাঁ, এই পর্বের কবিতা নিয়ে ইত্যাদি নিয়ে। এই বইটি কিন্তু একেবারে অন্যরকম একটা ঘরানার লেখা নিয়ে আমার কাজ, চর্যাপদ নিয়ে, এবং আমার লেখাটি নয়, অন্য লেখাগুলিও তো ওই পর্বের বিভিন্ন মানে লেখালেখি নিয়ে। তো এই বইটা একেবারে অন্যরকম বই। কোথাও একটা কি বৃত্তটা কি সম্পূর্ণ মনে হয়, এই যে চর্যার কাজ, চর্যাকে নিয়ে লিখছেন, তারপরে একেবারে নতুন নবীন একজন কবির কাজ, কবিতা নিয়ে কথা বলছেন। কবিতাই তো সব, মানে বিভিন্ন সময়ের লেখা কিভাবে আমাদের স্পর্শ করে, আমাদের উত্তেজিত করে, আমাদের বাধ্য করে লেখালেখির দিকে আবার ফিরে আসতে। মানে এই ভয়ঙ্কর একটা সময়ের মধ্যে সারা পৃথিবীর মানুষ আমরা আছি, এর মধ্যেও যে আমরা লেখালেখি নিয়ে কথা বলছি, লেখালেখি পড়ছি, লেখালেখি কথা বলছি, লিখছি, লেখার চেষ্টা করছি, বই বের হচ্ছে, পত্রিকা বের হচ্ছে, এইগুলোই তো যথেষ্ট। মানে এগুলোই হচ্ছে আমরা যে বেঁচে আছি, এই বেঁচে থাকাকে একমাত্র সার্থকতা দিচ্ছে এই ঘটনাগুলো, যে এখনো বই বেরোচ্ছে। এই যে পরিস্থিতির মধ্যে আমরা বেঁচে আছি, সেখানে তো বই কি, সেখানে তো বেঁচে থাকারই কোনো অর্থ হয় না। মানে বেঁচে থাকাটা একটা অবান্তর, একটা অশোভন ঘটনা বলে আমাদের মনে হয়। তার মধ্যেও তোমার মতো মানুষ কিছু আছেন যারা বই নিয়ে আছেন। আমিও সামান্যভাবে আমার মতো করে চেষ্টা করি লেখালেখি নিয়ে, পড়াশোনা নিয়ে থাকার। এই চেষ্টাগুলো যেন না মুছে যায়, এই চেষ্টাগুলো যেন ব্যর্থ না হয়, এটুকুই তো আমাদের চাওয়ার। একদমই তাই। সুমনদা, অসংখ্য ধন্যবাদ। আমাদের বুক স্টোরে এসেছেন এবং এই বইটি নিয়ে আলোচনা করলেন। বাংলা কবিতা এভাবেই এগিয়ে চলুক, এই আমাদের আকাঙ্ক্ষা, এই আমাদের স্বপ্ন, এই নিয়ে আমরা থাকবো। সকলে ভালো থাকুন। নমস্কার।